বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা দুর্বলতায় অর্থ চুরির ঘটনা ঘটতে পারে আশঙ্কা অর্থনৈতিক বিশ্লেষকদের। উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের 3টি অংশের একটির উদ্বোধন 26 মার্চ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিচের রাস্তা মেরামত ও গাড়ি চলাচল নিয়ে দুশ্চিন্তায় ব্যবহারকারীরা। কাজ শুরুর 3 বছর পরেও রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় ক্রেতারা। অনেকেই তুলে নিয়েছেন অর্থ। চলতি বছর থেকেই বরাদ্দ শুরু হবে জানালো কর্তৃপক্ষ। এবং পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় কমেছে ব্রিটেন থেকে দেশে অর্থ পাঠানোর হার। অনিশ্চয়তা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের 3টি অংশের একটির উদ্বোধন হচ্ছে আগামী 26 মার্চ। তেজগাঁও থেকে হলি ফ্যামিলি পর্যন্ত ফ্লাইওভারের এই অংশে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। তবে ফ্লাইওভার চালু হলেও এর নিচের রাস্তা কারা মেরামত করবে আর তা কতটুকু গাড়ি চলাচল উপযোগী থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নাগরিকরা। তবে প্রকল্প পরিচালক আশ্বস্ত করেছেন ফ্লাইওভার চালুর আগেই নিচের রাস্তা ঠিক করে দেওয়া হবে। বিস্তারিত দেখুন তাফসির বাবুর প্রতিবেদনে। মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ হচ্ছে 3টি ভাগে। এর মধ্যে W4 বা তেজগাঁও 7 রাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি পর্যন্ত অংশের কাজ এগিয়েছে সবচেয়ে দ্রুত। এখন তেজগাঁও অংশ কিংবা FDC থেকে মগবাজার সবখানেই দাঁড়িয়ে গেছে এর পুরো কাঠামো। চলছে শেষ সময়ের কিছু কাজ। লাগানো হয়েছে বৈদ্যুতিক বাতি। উল্লেখযোগ্য কাজের মধ্যে শুধু হাতির ঝিলের কাছে ফ্লাইওভারে ওঠার র্যাম্পটিতে ঢালাই ও কার্পেটিং এর কিছু কাজ এখনো বাকি। তবে সেটিও শেষ হওয়ার কথা সপ্তাহখানেকের মধ্যেই। এর বাইরে ফ্লাইওভারের তেজগাঁও কিংবা মগবাজার অংশ গাড়ি ওঠানামার জন্য পুরোপুরি প্রস্তুত। নকশার ত্রুটি নিয়ে অনেক সমালোচনা, দফায় দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি আর নানা রকম প্রতিবন্ধকতা, এসব কিছুর মধ্য দিয়েই এগিয়ে গেছে এই মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ। আর এখন এই ফ্লাইওভারের তেজগাঁও 7 রাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি পর্যন্ত অংশের নির্মাণ কাজ একেবারেই শেষ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের 20 তারিখের মধ্যে এই ফ্লাইওভারের এই অংশটি পুরোপুরি প্রস্তুত হবে গাড়ি চলাচলের জন্য। কাজ অলমোস্ট শেষ, কিছু ফিনিশিং কাজ এখন চলমান আছে, কিছু অ্যাসফল্টের কাজ, কিছু ইলেকট্রিফিকেশনের কাজ, সাব স্টেশনের কাজ। যেহেতু এই মাসে উদ্বোধন করার আমাদের টার্গেট আছে, সেই কারণে 20 মার্চের ভিতর আমরা চেষ্টা করব অল থ্রো কাজটাকে ওকে করে ফেলার জন্য। তবে ফ্লাইওভার চালুর সময় ঘনিয়ে এলেও এর নিচের রাস্তা এখনো আগের অবস্থাতেই রয়ে গেছে। কংক্রিটের স্তূপ সরানো কিংবা খানাখন্দক মেরামত না হওয়ায় দুশ্চিন্তায় এই রাস্তা ব্যবহারকারীরা। ফ্লাইওভার হয়ে যাচ্ছে, সবার চোখ যায় ফ্লাইওভারে, আর নিচের রাস্তার কাজগুলো দেখা যায় বন্ধ হয়ে রাখে। এটা তো সবসময়ই ঘটে। ফ্লাইওভার যারা ভিআইপি যারা চলাফেরা করে হ্যাঁ লেগে লাভ আসছে, আমরা তো লোকাল গাড়ি লোকালি চলাফেরা করছিলাম। নিচের রাস্তা ঠিক করা জরুরি। তবে প্রকল্প পরিচালক বলছেন যথাসময়ে নিচের রাস্তাটিও মেরামত করে দেবেন তারা। ডিউরিং কনস্ট্রাকশন দেখেন 2 পাশে 2 লেন কিন্তু অ্যাসফল্ট করাই আছে, এটা আমরাই করেছি। এবং মাঝখানে মিডিয়ান বরাবর যেটুকু ব্যালেন্স পার্ট আছে উদ্বোধনের পূর্বেই সে জায়গাটুকু আমরা কার্পেটিং করে দেব। এদিকে ফ্লাইওভার উদ্বোধনের সঙ্গে সঙ্গে একই দিনে হাতিরঝিলের গুলশান অংশে পুলিশ প্লাজার পাশ দিয়ে নতুন একটি রাস্তারও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর ফলে গুলশান বাড্ডা থেকে পুলিশ প্লাজার পাশ দিয়ে হাতিরঝিলের সঙ্গে যুক্ত হবেন সেখানকার বাসিন্দারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। কাজ শুরুর 3 বছর পেরিয়ে গেলেও এখনও রাজুকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ক্রেতারা। এরই মধ্যে 6,500-এরও বেশি ক্রেতার মধ্যে 1/3 তুলে নিয়েছেন নিজেদের অর্থ। কাজ স্থবির হওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের অপারগতাকেই দুষছে রাজুক। নির্মাণ কাজে নতুন ঠিকাদার নিয়োগ করার পর পুরো প্রকল্প ঘুরে দাঁড়িয়েছে বলেও দাবি করেছেন তারা। এবছর থেকেই রেডি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন এর প্রকল্প পরিচালক। বিস্তারিত দেখুন রাশেদ লিমনের প্রতিবেদন।
রাজধানীর মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্তদের আবাসন চাহিদা পূরণের লক্ষ্যে 2011 সালে রাজুক হাতে নেয় আবাসন খাতে দেশের সর্ববৃহৎ রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প। দেশি বিদেশি ঠিকাদারদের যৌথ উদ্যোগে প্রথম পর্যায়ে এ ব্লকের ৭৯টি ১৬তলা ভবনের কাজ শুরু হয় 2013 সালে। মোট ৬,৬৬৩টি ফ্ল্যাটের মধ্যে সে সময় বরাদ্দ দেয়া হয় ৬,১০০টি। তবে বছর ঘুরতে না ঘুরতেই নানা জটিলতায় থমকে যায় কাজ। এতে আস্থা হারিয়ে প্রায় ২,০০০-এরও বেশি গ্রাহক তুলে নেয় অর্থ। নতুন করে কাজ শুরু হলেও এখনো শঙ্কায় গ্রাহকরা। বরাদ্দের পত্র কিছুই আমরা এখনো পাইনি, আমরা ঠিক জানি না কবে সেটা পাবো। এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যে টাকাটা দিয়েছিলাম হয়তো দেরি হয়ে যাওয়ার কারণে আরো অনেক বেশি টাকা আমাদেরকে দিতে হবে। মূল প্রকল্প শেষ হতে তাদের অনেক সময় লাগবে এবং ওই প্রকল্প এরিয়াতে আমার মনে হয় লিভিং এর জন্য আরো ১০-১২ বছর আগে কেউ এখানে বাস করতে পারবে না। এমন বাস্তবতায় রাজুক বলছে প্রথম ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতায় পিছিয়ে পড়েছে পুরো প্রকল্প। তবে সবকিছু ছাপিয়ে নতুন উদ্যমে নতুন কোম্পানির মাধ্যমে আবারও কাজ শুরু হয়েছে বলেও জানান তারা। সবশেষ তথ্য মতে ফাউন্ডেশনের কাজ চলমান ৩০টি ভবনের। প্রথম তলা পর্যন্ত কাঠামো সম্পন্ন হয়েছে ১২টির, ৫ তলা পর্যন্ত কাঠামো সম্পন্ন হয়েছে ২টি ভবনের, ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত কাঠামো সম্পন্ন হয়েছে 18টি, ১১ থেকে ১৬ তলা পর্যন্ত কাঠামো সম্পন্ন হয়েছে 17টি ভবনের। আর চলতি বছর ডিসেম্বর থেকে 2018 জুনের মধ্যে 4 দফায় সবগুলো ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হবে বলেও জানান রাজুকের এই কর্মকর্তা। এনআরডিডিজে, এনআরডোঙ্গা এবং বিএফএল, এইচসিএল এই 3টে প্রতিষ্ঠানকে নিয়োজিত করা হয়। এই কাজটার বিষয়ে আসলে আন্তরিক ছিল না। 2014 সালের এপ্রিলে তাদের কাজটা ক্যান্সেল করে দেওয়ার পরে তারপরে আবার নতুন করে ঠিকাদার নিয়োগ করা হয়। 2018 জুনের মধ্যে আমরা 6,636 জন বরাদ্দ গৃহীতাকেই আমরা ফ্ল্যাট বুঝে দিতে পারবো। প্রত্যেকটা ভবন যখন একটা দৃশ্যমান পর্যায়ে আসবে তখন সমস্ত অ্যালটিডি লটারির মাধ্যমে ফ্ল্যাট নাম্বারগুলো বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া নির্মাণ সামগ্রীর গুণগত মান শতভাগ নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রকল্প পরিচালক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিন দিনই বাড়ছে। তবে সম্প্রতি পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় ব্রিটেন থেকে দেশে অর্থ পাঠানোর হার অনেকাংশে কমে এসেছে। বিশ্ববাজারে ডলারের চাহিদার উপর নির্ভর করছে এই দরপতন। পাউন্ডের বিপরীতে টাকার মূল্য বাড়ার অনিশ্চয়তা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এই বছরের জানুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর পরিমাণ 2,713 কোটি 80 লাখ ডলার। মাস তিনেক আগেও 1 পাউন্ডে বাংলাদেশি 125 টাকার বেশি পাওয়া যেত, তবে তা এখন কমে মাত্র 108 টাকার কাছাকাছি এসে ঠেকেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই দরপতন ভাবিয়ে তুলেছে ব্রিটেন প্রবাসীদের। পাউন্ড দিন দিন খুবই কমের, অঙ্কাই আছিল 20 টাকা 25 টাকা, অহন মাত্র 8 টাকা 10 টাকা হয়েছে। অহংকর সবে আগলাহান সান্না টাকা পাঠাইতো। টাকার রেটটা টু মাছ কমে গেছে, তো আমরা একটু হতাশার মধ্যে আছি। আশা রাখি বাড়লে আমাদের জন্য ভালো হবে। বিশ্ববাজারে ডলারের চাহিদা কমার পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বিপুল রিজার্ভের কারণে এই দরপতন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব কারেন্সির রেটটা মেইন কনভার্সন আসছে ডলার থেকে, এবং ডলারের চাহিদা বর্তমানে অনেক কমে যাওয়াতে বিকজ অফ ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড বিজনেস সব কারেন্সির রেটই ডাউন। সেকেন্ডলি হলো আমাদের বাংলাদেশ ব্যাংকে ফরেন কারেন্সি যেটা ডলারের রিজার্ভ অ্যাকর্ডিং টু জুন 2015 রেকর্ড 24 বিলিয়ন মজুদ আছে। এটার আরেকটা কারণ যার টাকা রেট কমে যাওয়া। সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারিতে কিছুটা মন্দাভাব থাকে, তবে এবারের দীর্ঘ সময়ের মন্দাভাব ভাবিয়ে তুলেছে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোকে। যারা টাকা পাঠাবে সবাই ওয়েট করতেছে যে পাউন্ড রেট বাড়ে কিনা। কিছু কিছু লোক আছে যাদের একদম জরুরি, ওরা আসতেছে পাঠাচ্ছে, নতুবা কিন্তু কমে গেছে। ইনফ্যাক্ট নভেম্বর থেকে জানুয়ারির মিড পর্যন্ত পাউন্ডের রেট কমতে থাকে, আর জানুয়ারির পর থেকে নভেম্বরের প্রত্যেক বছর যে বাড়া শুরু হয়ে যায়, কিন্তু এইবার যে কোথায় যায় বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে টাকার মূল্য বাড়ার অপেক্ষায় দিন গুনছেন অনেকে। মূল্য বাড়ার সাথে সাথে বাড়বে ব্রিটেন থেকে রেমিটেন্স পাঠানোর হার। দেশে ফেলে আসা পরিবার পরিজনদের মুখে হাসি ফোটাতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে অন্যতম প্রধান ভরসা। বিগত বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে শীর্ষ তালিকা থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে ব্রিটেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
রিজার্ভের অর্থ চুরি বা পাচারের মতো ঘটনা প্রতিরোধে অনলাইনে আর্থিক লেনদেনে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে মনে করছেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন কিনা সেটিও জোরালোভাবে তদন্ত করে দেখার প্রয়োজন বলে মনে করছেন তারা। আর বাংলাদেশ ব্যাংকের অনলাইনে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা নিরাপত্তা ত্রুটি বা দুর্বলতার কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। গেল 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে $10,10,00,000 শ্রীলঙ্কা ও ফিলিপাইনে সরিয়ে নেয় হ্যাকাররা। এর মধ্যে শ্রীলঙ্কায় পাচার হওয়া $2 কোটি উদ্ধার করা সম্ভব হলেও ফিলিপাইনের $8,10,00,000 এখনো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে অনলাইনে অর্থ লেনদেনে সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, উন্নত বিশ্বের ব্যাংকিং লেনদেনে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে বেছে নিচ্ছে আন্তর্জাতিক হ্যাকার চক্র। আমাদেরকে প্রিভেন্টিভ অ্যাকশনে যেতে হবে, আমাদেরকে আরও ডাইনামিক হতে হবে, কারণ প্রযুক্তি যখন এগিয়ে যাচ্ছে আমাদেরকে পিছনে থাকলে হবে না, কারণ এখন ওয়ান গ্লোবের যুগ। আমেরিকাতে যে প্রযুক্তি আসবে, যদি ওই হ্যাকাররাও যে প্রযুক্তি করবে, এটা ওইখানে যদি ইমপ্লিমেন্ট না করতে পারে আরও একটা দেশে গিয়ে থার্ড কান্ট্রিতে গিয়ে করবে, এবং এটারই ভিকটিম হচ্ছি আমরা। এবং যতগুলা ঘটনা দেখবেন এগুলা হয়তো তারা ওইখানে করতে পারে নাই বলেই থার্ড কান্ট্রিগুলোতে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক আর্থিক লেনদেনে ও হ্যাকিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে যে কিছুটা দুর্বলতা থেকে থাকতে পারে, এটা মোটামুটি বোধহয় বাংলাদেশ ব্যাংক নিজেও বুঝতে পারছে। ডিলিং করার সময় যে কোনো ফান্ড ট্রান্সফার ট্রানজাকশন করার জন্য আমরা বলি মেকার চেকার। একজন ডিলটা তৈরি করবে, আরেকজন সেটাকে দেখবে, আরেকজন সেটাকে পাঠাবে। তো সেই ক্ষেত্রে কোনো দুর্বলতা ছিল কিনা। বাংলাদেশ ব্যাংকের তদন্ত কার্যক্রম জোরালো করারও পরামর্শ দিলেন সাবেক এই ব্যাংকার। অর্থ মন্ত্রণালয়কে একটা ইন্ডিপেন্ডেন্ট টিম দিয়ে এই পুরো বিষয়টা খতিয়ে দেখা উচিত, কারণ বাংলাদেশের ব্যাংকের ভিতরেও কোনো সমস্যা আছে কিনা বা বাংলাদেশের ভিতরে কোনো সমস্যা আছে কিনা এটাকেও আমাদের উদ্ঘাটন করা উচিত। এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যাংকারদের প্রযুক্তিগত দক্ষতার দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা আবারও বলেছেন, ফিলিপাইনে পাচার হওয়া পুরো অর্থই খুব শিগগিরই ফিরিয়ে আনা সম্ভব হবে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও এন্টি মানি লন্ডারিং কর্পোরেশনের সঙ্গে অর্থ ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল বিকেলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ফিলিপাইনের যেটা গিয়েছে সেই ব্যাপারেও তাদের যে কর্তৃপক্ষ সমূহ আছে, তাদের এন্টি মানি লন্ডারিং কর্পোরেশন, তাদের যে কেন্দ্রীয় ব্যাংক, তাদের আদালতও যে রায়টা দিয়েছে সেটিও আমাদের পক্ষে এবং এই টাকা উদ্ধার করার পক্ষে আছে। সুতরাং এই কাজটা দ্রুত এগুচ্ছে এবং আমরা আশাবাদী যে পুরো টাকাটাই আমরা অচিরাত আদায় করতে পারবো। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক গ্রিন সামিট 2016, আর সেখানে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিন ব্যাপী যে গ্রিন সামিট চলছে, তারই উদ্বোধন অনুষ্ঠানে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এই মেলাটা কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। তো এই মেলাতে যে আমরা জানি যে শিল্পায়নের ক্ষেত্রে যে এনার্জি এফিসিয়েন্সি একটা বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকেই কিন্তু মোকাবিলা করার জন্য দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্যোগ এবং তাদের যে সমন্বয় করার জন্য তাদের যে উদ্ভাবনীর যে প্রযুক্তি আছে সেইগুলোর কিন্তু সমন্বয় হবে এই মেলাতে 3 দিনে। তো এখানে কিন্তু দেশি বিদেশি অর্থাৎ বাংলাদেশ সহ 13টি দেশ অংশ নিয়েছে এবং তারা তাদের যে এনার্জি, বিশেষ করে এনার্জি এবং এনার্জির সাথে যে সেফটি, এই সবকিছু মিলেই কিন্তু এই মেলাতে সবাই তাদের প্রযুক্তি বিশেষ করে তুলে ধরছেন। তো এখানে কিন্তু একটা কথা বলা দরকার যে আমরা যেদিকে যাচ্ছি, আমরা যে উন্নয়নশীল, আমরা যে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু যে পরিবেশ বান্ধব শিল্পায়ন এবং পরিকল্পিত নগরায়ন, এর সাথে সবুজের সাথে তথ্য
তথ্য প্রযুক্তি মিলিয়ে কিন্তু আমাদের যে গ্রিন বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি সেটা কিন্তু করতে হবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। এবং এই মেলাতে কিন্তু 220টি স্টল আছে, এবং এই স্টলে কিন্তু তারা তাদের বিভিন্ন ধরনের, আমরা মেলার এসে কিন্তু মেলার ভেতরে ঘুরে দেখেছি, তারা সেই মেলার সাজসজ্জা করছে, অর্থাৎ মেলাতে তাদের প্রযুক্তি বা তাদের পণ্য কিন্তু তুলে ধরছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির যে আদান প্রদান হয়, সেই জায়গা থেকে কিন্তু দেশি কোম্পানিগুলো বিদেশি কোম্পানির সাথে কম্পেয়ার করে তাদের তুলনামূলক যে দক্ষতা, সেই দক্ষতা বৃদ্ধিরও কিন্তু একটা সুযোগ থাকে। তো এই ধরনের মেলাটাকে কিন্তু একটু বড় ধরনের সুযোগ হিসেবেই দেখে থাকেন। তো আমরা দেখছি যে উদ্বোধনী অনুষ্ঠান চলছে, এই উদ্বোধনী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে হয়তো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ এইটার উদ্বোধন করবেন। তো আমরা এই মুহূর্তে একজন এই মেলা আয়োজকের সাথে কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে এই মেলাতে কি ধরনের সুবিধা পাবে এবং কি ধরনের প্রযুক্তি বা কি ধরনের পণ্য সম্পর্কে দর্শনার্থীরা জানতে পারবেন। এই আমাদের এক্সিবিশনের আপনার গ্রিন বিল্ডিং এর উপরে আমাদের এক্সিবিশনটা হচ্ছে। এখানে আপনার এনার্জি সেভ করার জন্য যত রকমের আপনার ইকুইপমেন্ট আছে এখানে আসলে সবগুলো এখানে মানে এখানে কি পাবে, আপনার বিদ্যুতের আলোর সাশ্রয় হবে। এখানে সেফটি, বিল্ডিং সেফটি নিয়ে কেমন কি আছে? সেফটি নিয়ে আপনার অনেক কোম্পানিগুলো এখানে আছে, দেশের বাইরে থেকে আপনার চায়না থেকে আসছে, জার্মানি থেকে আসছে, অনেক কোম্পানি আমাদের এখানে আসছে। এই যে আমরা একজনের সাথে কথা বলছিলাম যিনি এই মেলাতে কি ধরনের পাওয়া যাবে এবং কি ধরনের কি আছে, তো সেই সম্পর্কে আমরা তার কাছে জানছিলাম। তো আমরা এই মেলাটা কিন্তু আমরা সবসময় যেটা বলে থাকি যে শিল্পোদ্যোক্তারা কিন্তু একটা কথা বলে থাকে যে তাদের নিরবচ্ছিন্ন যে বিদ্যুৎ সরবরাহ দরকার, সেই বিদ্যুৎ সরবরাহের জন্য কিন্তু বড় বড় কোম্পানি তাদের বড় বড় গ্রিড ভিত্তিক অর্থাৎ মিনি গ্রিড ভিত্তিক কিভাবে সোলার সিস্টেমে আসা যায়, সোলার সিস্টেমের আওতায় আসা যায়, সেই সব বিষয়েও কিন্তু তারা কিন্তু জানাবেন। তো সেই বিষয়গুলোতে কিন্তু জানা যাবে। পাশাপাশি যে আমরা কিন্তু সেফটির দিকে আগাচ্ছি, অর্থাৎ শুধুমাত্র একটা নগরায়ন বা একটা শিল্পায়ন বা একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা একটা পরিকল্পিত ফ্ল্যাট বা ফ্ল্যাট নির্মাণই না, সেটার সাথে কিন্তু সবকিছু নিরাপত্তা। তো এই দিক থেকে কিন্তু আমরা দেখেছি বিদ্যুৎ, তারপর অন্যান্য যে সেফটি ইকুইপমেন্ট আছে, সেই সেফটি ইকুইপমেন্ট কিন্তু এখানে বেশ প্রদর্শক এসেছেন তাদের পণ্য তুলে ধরার জন্য। তো আমরা আরেকটি কিন্তু এখান থেকে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনাতে কিন্তু বক্তারা কিন্তু বলেছেন যে সবথেকে বড় চ্যালেঞ্জ কিন্তু শিল্পের জন্য যেটা এনার্জি দক্ষতা, অর্থাৎ দক্ষভাবে অর্থাৎ পরিকল্পিতভাবে যে বিদ্যুৎ বা জ্বালানির ব্যবহারটাও কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই সেমিনার এবং এই প্রদর্শনীতে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু জানা যাবে যে কিভাবে জ্বালানি ব্যবহার করলে সেই জ্বালানির সর্বোচ্চ ব্যবহার করা যায় এবং সর্বোচ্চ কর্মদক্ষতা সহকারে সেখান থেকে আউটপুট পাওয়া যায়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং আর আলোচনা হবে, সেমিনার হবে, এরপরে কিন্তু যে প্রদর্শনী আছে সেখান থেকে কিন্তু নানা ধরনের তথ্য জানতে পাওয়া যাবে। তো এই সব মিলে এই 3 দিনের এই আয়োজনটা বেশ আমাদের দেশের জন্য, আমাদের জ্বালানি খাতের জন্য, আমাদের শিল্পায়নের জন্য খুব উপযোগী এবং উপকারী হবে, এমনটাই কিন্তু আমরা সবাই এমনটাই বুঝছি। তো এই ছিল এই মুহূর্তের সর্বশেষ। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক গ্রিন সামিট 2016। আর সেখান থেকে সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চাকরির শুরুতে সব প্রথম শ্রেণীর কর্মকর্তা নবম গ্রেডে বেতন পাবেন, তবে ক্যাডার কর্মকর্তা ও বিভিন্ন সংস্থায় সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তাদের একটি করে ইনক্রিমেন্ট দিয়ে বেতন নির্ধারণ করা হবে। গতকাল সচিবালয়ে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ গ্রেডে নিয়োগপ্রাপ্ত বিসিএস শিক্ষা ক্যাডাররা 50% উত্তীর্ণ হয়ে আসবেন তৃতীয় গ্রেডে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বেতন কাঠামো নিয়ে যে অসামঞ্জস্য রয়েছে তার বেশিরভাগই সমাধান করা হয়েছে এই বৈঠকে। শিক্ষক নেতাদের সঙ্গে বসে বাকি বিষয়গুলো সমাধান করা হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তারা ফেডারেশনটা প্রেজেন্ট করেন, তাদের 4জনকে 5জনকে আমরা আমন্ত্রণ জানাবো, তাদের সঙ্গে কথা বলবো, কথা বলার পরে তারপরে শেষে সিদ্ধান্ত দেব। ক্যাডার অফিসার এবং সরাসরি নিয়োগপ্রাপ্ত বিভিন্ন জায়গায় আছেন, যেমন বিভিন্ন সংস্থাতে আছেন, তাদেরকে একই নবম গ্রেডে আসবেন এবং একটা ইনক্রিমেন্ট দিয়ে তাদেরকে ফিক্স করা হবে বেতন। এবং যারা ক্যাডার বহির্ভুক্ত প্রথম শ্রেণী আছেন তারাও নবম গ্রেডই থাকবে। শিক্ষা ক্যাডারের চতুর্থ গ্রেডে যারা আছেন তাদের 50% একদম পার্মানেন্টলি তারা প্রমোশন পাবেন।
রাজধানীর বাজারে গরু ও মুরগির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে মাছের দাম। আর বিক্রেতারা বলছেন মাছের আমদানি কমে যাওয়ায় প্রতি সপ্তাহেই দাম বাড়ছে। অন্যদিকে গ্রীষ্মকালীন সবজির আমদানি বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমলেও বাড়ছে শীতকালীন সবজিতে। তবে ক্রেতারা দাম বেশিরভাগ অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন দাম বেশি বলা ক্রেতাদের অভ্যাস। রাজধানীর কারণ বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। সবজির অভাব নেই রাজধানীর এই বাজারে, তবে শীতকালীন সবজির আমদানি কমে আসলেও পর্যাপ্ত সরবরাহ রয়েছে গ্রীষ্মকালীন সবজি। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, টমেটো 20, পটল 40, বরবটি 40 থেকে 50, ঝিঙ্গা 30 থেকে 35, ঢেঁড়স 30, চিচিঙ্গা 30, করলা 20 থেকে 30 এবং 1 কেজি সজনার দাম 100 টাকা। বিক্রেতারা জানালেন দাম অনেকটাই কমেছে। যেমন ঝিঙ্গা ছিল 60 টাকা কেজি গত সপ্তাহে, এই সপ্তাহে 30 টাকা কেজি। এখন আমদানি বেশি, সিজন তো বর্তমানে পার, দাম কম। তবে ক্রেতারা বলছেন সবজির কমতি না থাকলেও দাম চড়াই রয়েছে। কিছু কিছু জিনিস আছে গতানুগতিক প্রায় একই দামই মনে হয়, হ্যাঁ একই রকম বাজার মনে হয়। নতুন সবজি আসলে পারে তখন সেই জিনিসের দাম বেশি, কারণ যে সবজিটা পুরাতন হয়ে যাচ্ছে সে বাজারগুলো তো ওইভাবে নামে না, দেখা যায় গতানুগতিক একই রকমই থেকে যায়। এদিকে মাছের দামও প্রতি সপ্তাহেই বাড়ছে। ক্রেতা বিক্রেতারা জানালেন মৌসুম শেষ দিকে হওয়ায় বেড়েছে এসব মাছের দর। বাজারে প্রতি কেজি রুই 250 থেকে 300, ট্যাংরা 300, শিং 700 থেকে 800, চিংড়ি 550 টাকায় বিক্রি হচ্ছে। জীবিত রুই কেনা যায় তো 400 টাকায়, আজকে 500 টাকার নিচে হচ্ছে না। তো সবগুলোর দাম পার্সেন্ট হিসাব করলে 20% আপ করছে। 40 থেকে 50 টাকা মাছের দাম বেশি মনে হচ্ছে। আবার আরেকটা জিনিস হচ্ছে আজকে ছুটির দিন, এই কারণে মাছের যেরকম দাম হওয়া উচিত তার থেকে আরো 30 থেকে 40 টাকা বেশি হচ্ছে। মাছের দাম বেশি অনেক, কেজিতে 40-50 টাকা বেশি, মাছ কম, এই কারণে মাছের দাম বেশি। এদিকে গরুর মাংস 380 এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 650 টাকায়। তবে গরুর দাম বেশি বলে জানালেন ব্যবসায়ীরা। গরুর দাম বেশি, প্রতি গরুতে মনে করছেন 4000-5000 টাকা করে বেশি, কিভাবে বছর উঠাইবো। এছাড়া সপ্তাহের ব্যবধানে মুরগির দাম রয়েছে স্বাভাবিক। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 150 টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজধানীর ধানমন্ডির সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞান মেলা। বৃহস্পতিবার আয়োজিত এই মেলায় বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নেয়। নিজেদের চেষ্টায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সৌরজগতে গ্রহের অবস্থান, পদার্থের আণবিক গঠন, নগরের সোলার সিস্টেম, ইনভিজিবল ইঙ্ক, ক্যামেরা ও লাভা ল্যাম্প সহ বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন তারা। এসব প্রজেক্ট তৈরির কৌশলের উপর ভিত্তি করে সেরা প্রজেক্ট নির্বাচন করা হয়। মেলায় অভিভাবক ছাড়াও দর্শনার্থীদের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। শেষ হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস আয়োজিত মার্কেটিং কার্নিভাল। 2 দিনের এই কার্নিভালের উদ্বোধন করা হয় বুধবার। চতুর্থবারের মতো এই উৎসবে 30টি স্টল ছিল। এসব স্টলে খাবার ছাড়াও পোশাক, প্রসাধনী, ব্যাগ, জুতা সহ বিভিন্ন পণ্য সাজিয়ে মার্কেটিংয়ের বাস্তব অভিজ্ঞতা নেন শিক্ষার্থীরা। অংশ নেয় শিক্ষার্থীরা জানিয়েছেন ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি এমন আয়োজন তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। দারাজ.com-এর সহযোগিতায় উৎসবের শেষ দিনে নাচ গানের আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর ইউরোপের সবজি বাজার হারানোর আশঙ্কা করছেন দেশের ব্যবসায়ীরা। এ অবস্থায় বিদেশি ক্রেতাদের কাছে সবজির পাওনা টাকা আদায় নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির বেঁধে দেয়া 31 মার্চের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বর্তমানে যুক্তরাজ্য সহ বিশ্বের 30টি দেশের সুপারমার্কেটে বাংলাদেশি শাকসবজি ও ফলের ব্যাপক চাহিদা রয়েছে, যার পুরোটাই পাঠানো হয় কার্গো বিমানে। এই অবস্থায় 40% সবজি ক্রেতা যুক্তরাজ্য হঠাৎ করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহন স্থগিত করায় বিপাকে রফতানিকারকরা। তাদের আশঙ্কা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্যে রফতানি বন্ধ থাকলে সে দেশে বিনিয়োগ আটকে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে কৃষক। বর্তমানে দেখেন আমরা ইউকে মার্কেটে আমাদের টোটাল রপ্তানির 40% এক্সপোর্ট করছি। তো এর মূল্য অনুযায়ী বর্তমানে 1000 কোটি টাকা যদি আমাদের ইয়ারলি রপ্তানি হয় তাহলে 400 কোটি টাকা থেকে আমরা ইয়ারলি বঞ্চিত হব। পাশাপাশি এর প্রভাব পড়বে আমাদের কৃষকদের উপর যারা উৎপাদনের সাথে জড়িত দেশের বিভিন্ন জেলাগুলোতে।
এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশ থেকে বিভিন্ন রুট ঘুরে যে কার্গো যুক্তরাজ্যে যেত সেগুলো কার্গো পরিবহন না করার নোটিশ দেওয়া শুরু করেছে। এ অবস্থায় সরকার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে অলরেডি কাতার এয়ারওয়েজ, এমিরাত ওরাও বন্ধ করার জন্য নোটিশ জারি করতেছে। তো আমরা মনে করতেছি যে খুব দ্রুত হয়তো সবগুলো এয়ারলাইন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশের এই শাকসবজি রপ্তানির ব্যবসা একেবারেই বন্ধ হয়ে। এদিকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছে যুক্তরাজ্যের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তাদের নির্দেশনা অনুসারে নিরাপত্তার ঘাটতি দূর করা হবে। আর স্বাভাবিকভাবেই এর একটা এফেক্ট বাজারে বা অর্থনীতি পড়বে। আমি মনে করি যে কর্মপরিকল্পনা অগ্রসর হলে পরে আমরা বেরিয়ে আসতে সক্ষম হব, অসুবিধা হবে না। তবে অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কার্গো হ্যান্ডলিং এ আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ অপারেটর নিয়োগ করতে হবে। বিমানের অভ্যন্তরস্থ বিষয়গুলোতে এখনো যথেষ্ট মাত্রায় নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে নতুন যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আনা হয়েছে সেটি দরকার রয়েছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে এয়ারপোর্টের কার্গো হ্যান্ডলিং এর ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা দরকার। যুক্তরাজ্য সহ বিশ্বের 30টি দেশে সবজি ও ফলগুলো রপ্তানি করে বর্তমানে 1000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য শিগগিরই বাংলাদেশ থেকে কার্গো চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আশাবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই নিষেধাজ্ঞার কারণে দুদেশের বাণিজ্যে যেমন কোনো ক্ষতি হবে না বলেও মনে করেন তিনি। তবে গতকাল সংবাদ সম্মেলনে রফতানিতে ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে পোশাক শিল্প রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। আর যুক্তরাজ্যের এমন সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান যোগাযোগ স্থগিত করে দেয় যুক্তরাজ্য। বিভিন্ন রুট ঘুরে যেসব কার্গো বিমান ঢাকা থেকে যুক্তরাজ্যে যাবে সেগুলো দেশটিতে প্রবেশের আগেই পুনরায় পরীক্ষা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। এর আগেও দেশটির পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্তে পণ্য পরিবহন নিয়ে বিপাকে পড়বেন ব্যবসায়ীরা, এমন আশঙ্কা করেছে সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্পের মালিকরা। কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আসায় যুক্তরাজ্য বাজারে নিশ্চিতভাবে নেতিবাচক প্রভাব পড়বে, পোশাক রপ্তানি কমে আসবে। তবে রপ্তানিতে এর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। এটা হয়তো সাময়িক, এবং আমার মনে হয় যে ইউকে এবং আমাদের যে মিনিস্ট্রি জয়েন্টলি কাজ করে যাচ্ছে, এটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এটা নিষ্পত্তি হয়ে যাবে। এয়ার কার্গোতে তো তত পরিমাণ রপ্তানি হয় না, কিন্তু যেটুকু হয় তার তো একটু ক্ষতি হবে, স্পেশালি ভেজিটেবল, তরকারি ইত্যাদি যেটা আমাদের রপ্তানি হয় সেইটা। এদিকে কার্গো চলাচলে জটিলতা নিরসনে এরই মধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। তবে ঢাকা যুক্তরাজ্য রুটে কার্গো বিমান যোগাযোগ স্থগিত করার মতো কোনো নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়নি বলে মন্তব্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। এত বড় ঝুঁকিপূর্ণ কিছু বিষয় আছে বলে আমি মনে করছি না। সারা বিশ্বব্যাপী সন্ত্রাস, এভিয়েশন সিকিউরিটি ইজ বিং রিভিউড টোটালি, এবং সেই জায়গা থেকে বিষয়গুলো দেখা হচ্ছে। আমাদের দেশের ইকোনমির উপর এফেক্ট হবে, আমাদের পলিটিক্যালিও এটা এফেক্ট করবে। সরকার এটাকে এখন পর্যন্ত এটাকে একটা টেকনিক্যাল বিষয় হিসেবে দেখছে, কিন্তু এর কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো ডাইমেনশন আছে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে। যুক্তরাজ্যের বাজারে 3 বিলিয়নের বেশি শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর একটি উল্লেখযোগ্য অংশ পণ্য পরিবহন হয় কার্গো বিমানের মাধ্যমে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মর্যাদায় গড়ি সমতা, এই স্লোগানে অনুষ্ঠিত হলো প্রথম আলো বন্ধুসভার বন্ধু মেলা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন ও মাত্রার সহযোগিতায় এই বন্ধু মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী সংগঠক রোকেয়া কবির, অভিনেতা আফজাল হোসেন সহ বিভিন্ন বন্ধুসভার 2 শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া তথ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন সহ নারী পুরুষের সমতা বিধানে তারুণ্যের ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। ওয়ান স্টপ সলিউশন ফর অল মোবাইল শিরোনামে যাত্রা শুরু করলো মোবাইল ওয়ার্ল্ড। ইউনিয়ন গ্রুপের এই আউটলেট থেকে ক্রেতারা 6টি ধরনের মোবাইল ব্র্যান্ডের সেট কিনতে পারবেন। এই আউটলেট থেকে মোবাইল কিনলে ক্রেতারা 1 বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন। মোবাইল ওয়ার্ল্ড সারা দেশে একসাথে মোট 10টি ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। 2016 এর ডিসেম্বরের মধ্যে আরও 30টি ফ্ল্যাগশিপ স্টোর চালুর পরিকল্পনাও রয়েছে তাদের। বৃহস্পতিবার গুলশানের ইউনিয়ন সেন্টারে ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল এই যাত্রার উদ্বোধন করেন।
দর্শক, রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে চলছে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য মেলা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমতিয়াজ, এজি বাংলাদেশ ব্যাপী বিভিন্ন যে ক্ষুদ্র মাঝারি নারী শিল্প উদ্যোক্তা রয়েছেন তারাই কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করেছেন এবং গত 9 তারিখ থেকে শুরু হয়েছে, আগামীকাল এই মেলা শেষ হবে। আসলে এটা শুধুমাত্র মেলা বলা ঠিক না, এখানে আসলে তারা তাদের পণ্যগুলো প্রদর্শনী করছেন। তারা এখানে সবাই একই জায়গায় একই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছেন। তারা একে অপরের সাথে আসলে বিভিন্ন পণ্য নিয়ে তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন। তারা তাদের পণ্যটা আসলে প্রদর্শনী করা এখানে তাদের অন্যতম উদ্দেশ্য। আর আপনি জানেন যে আসলে পুরো যে এই আয়োজনটা করছে বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্ট থেকে এই আয়োজনটা করা হয়েছে। তারা আসলে চাচ্ছে দেশব্যাপী যে বিভিন্ন ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা রয়েছে, বিশেষ করে যারা আসলে নারী ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন তাদেরকে আসলে তুলে ধরার জন্য, তাদেরকে আসলে ঢাকায় একটি জায়গায় একই প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু আসলে তারা এই উদ্যোগটা নিয়েছেন। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা বলা হচ্ছে যে আসলে সবাই বিভিন্ন ধরনের সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করলো, সেগুলো আসলে সঠিক প্রচারণার অভাবে কিন্তু তারা সেই পৃষ্ঠপোষকতা পায় না। তো এই মেলার কিংবা এই প্রদর্শনীর অন্যতম একটি উদ্দেশ্য কিন্তু আসলে তাদেরকে সঠিক পৃষ্ঠপোষকতা দেয়া এবং তাদেরকে তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যগুলোকে আসলে প্রদর্শন করা এবং সমাজের মূলধারায় কিংবা আসলে মূল যে বাজারে আসলে সেই পণ্যগুলোকে নিয়ে আসা। সেই দিক থেকে আসলে বাংলাদেশ ব্যাংক এই ধরনের আয়োজন করেছে এবং একই সঙ্গে যারা আসলে এখানে অংশগ্রহণ করেছে তাদের কাছ থেকে আমরা আসলে যেমনটা জানতে পেরেছি, তারা কিন্তু আসলে খুশি, কারণ তারা হয়তো দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বিভিন্ন রিমোট অঞ্চলে কিন্তু তারা অবস্থান করে কিংবা বিভিন্ন জায়গা থেকে তারা আসলে পণ্য উৎপাদন করছে। সেই পণ্যগুলো সেখান থেকে তারা আসলে প্রদর্শনীর সুযোগ পাচ্ছে না কিংবা তাদের যে পণ্যগুলো তারা উৎপাদন করছে সেগুলো কিন্তু তারা আসলে জানাতে পারছে না কি ধরনের পণ্য তারা উৎপাদন করছে। সেগুলো কিন্তু তারা একটি এই ধরনের মেলার মাধ্যমে অথবা এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে। সমাজে আসলে বাজারে তাদের পণ্যের আসলে কতটুকু চাহিদা রয়েছে কিংবা সেই চাহিদা আসলে তুলে ধরার জন্য কিন্তু আসলে এটা একটি সুযোগ হিসেবে কিন্তু তারা আসলে এখানে বলছেন। তবে একই সঙ্গে যারা ক্রেতা রয়েছেন তারা আসলে অনেকটাই একটা খুশি হচ্ছেন এই কারণে যে বিভিন্ন অঞ্চল থেকে যে পণ্যগুলো বিখ্যাত কিংবা হাতে তৈরি একদম ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি নিজেরা যেগুলো তৈরি করছেন সেগুলো তারা আসলে এখানে দেখার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আসলে তারা কিছুটা কম দামে কিংবা পণ্যের গুণগত মান সম্পন্ন কিছু পণ্য কিন্তু তারা এখান থেকে কিনতে পারছেন। তো সেই সুযোগটা কিন্তু আসলে ক্রেতারাও নিচ্ছেন এবং তারাও এই ধরনের মেলা আয়োজনে অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর সবচেয়ে আসলে সুবিধাভোগী যারা আসলে নারী ক্ষুদ্র উদ্যোক্তা, বিভিন্ন ব্যাংক আসলে যাদেরকে এসএমই লোন দিয়ে আসলে তাদেরকে তুলে ধরার চেষ্টা করছেন, তারাই আসলে এ ধরনের মেলাতে আসলে তারা উপকৃত হচ্ছেন বলে জানা যায়। আমি একটু কথা বলার চেষ্টা করি একজন নারী উদ্যোক্তার কাছ থেকে। এ ধরনের মেলা থেকে আসলে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন? ভালো বিক্রি হচ্ছে, আমাদের ভালো বিক্রি হচ্ছে। 2 দিন হয়েছে পণ্য উৎপাদন করেন এবং সেটা আসলে যথাযথ পৃষ্ঠপোষকতা পান কিনা? হ্যাঁ, আমাদের ওখানে খুব ভালো বিক্রি হয়। আমাদের হলো মুগদা, আমাদের আমাদের স্বরূপটা মুগদাতে। আপনি কোথায় থাকেন, কোন অঞ্চলে আপনার? মুগদা মহানগর আইডিয়াল স্কুল আছে না, সামনে আমাদের দোকানটা। এই যে মেলা আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক, এই মেলার মাধ্যমে আসলে আপনি আপনার পণ্যটা আসলে কতটুকু তুলে ধরতে পারছেন? ভালো বিক্রি হচ্ছে, ভালো আমাদের কাস্টমারও ভালো, সবকিছু ভালো হচ্ছে। ধন্যবাদ। এই যে তিনি যেমনটা বলছিলেন আসলে তিনি তার এলাকাতে পণ্যগুলো উৎপাদন করছেন, সেখানে হয়তো সেগুলো সে প্রচার করছেন, কিন্তু এই মেলার মাধ্যমে আসলে তিনি বড় একটি মানুষের কাছেই তার পণ্যগুলো আসলে তুলে ধরতে পারছেন। কারণ মেলার মাধ্যমে আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এখানে আসছেন, বিভিন্ন ব্যাংক আসলে তাদেরকে সহায়তা দিচ্ছে, পণ্য উৎপাদনে যেমন সহায়তা দিচ্ছে, মেলাতে আসলে তাদেরকে তাদের পণ্যগুলো দেখে তারা আসলে এখানে বিনিয়োগ করছে কিংবা তাদেরকে যে ঋণ প্রদান থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের সহযোগিতাও কিন্তু ব্যাংকগুলো করছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক আপনি জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে, বিশেষ করে এসএমই খাতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি অন্যতম লক্ষ্য রয়েছে। আসলে এসএমই উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে আসলে তুলে ধরা বাংলাদেশ ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য রয়েছে। এসএমই খাতে তারা আসলে ঋণ প্রদানও আসলে তারা বাড়াচ্ছেন এবং তার কতটুকু সফলতা এসেছে কিংবা সেই ঋণ কার্যক্রম আসলে কতটুকু সফল হচ্ছে সেটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় পর্যবেক্ষণ করে থাকে। তো এই প্রদর্শনে কিন্তু সেরকম একটি অন্যতম তাদের উদ্দেশ্য যে তারা যে ঋণ প্রদান করে থাকে সেই ঋণ প্রদান কার্যক্রমটা আসলে কতটুকু সফল হচ্ছে কিংবা যাদেরকে ঋণ দেওয়া হচ্ছে তারা আসলে সেই কতটুকু সেই ঋণটাকে কার্যকরী করতে পেরেছেন সেটাও কিন্তু তাদের আসলে অন্যতম একটি লক্ষ্য। তো সেই দিক থেকে আসলে বাংলাদেশ ব্যাংকে যেমনটা বলছে তারা আসলে সেই যারা উদ্যোক্তাদের ঋণ প্রদান করছে কিংবা উদ্যোক্তাদের সহযোগিতা করছে সেই সহযোগিতা কতটুকু কাজে লাগছে কিংবা তারা আসলে কতটুকু এগিয়ে যেতে পারছেন সেটা আসলে দেখাই এই প্রদর্শনীর অন্যতম একটি উদ্দেশ্য বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। তো এই ছিল মিরপুরে ব্যাংক ট্রেনিং একাডেমি থেকে প্রদর্শনীর সর্বশেষ অবস্থা।
দর্শক, রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে চলছে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য মেলা। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। 2015 সালের শেষ প্রান্তিকে কমেছে জাপানের প্রবৃদ্ধি। এ প্রান্তিকে দেশটির অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 1.1%। বিশ্লেষকদের প্রত্যাশা ছিল গেল প্রান্তিকে দেশটির 1.5% প্রবৃদ্ধি হবে। গেল কয়েক বছর ধরেই অর্থনীতির দুরবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছে জাপান সরকার। গেল 20 বছর ধরে মূল্য সংকোচন সমস্যায় জর্জরিত রয়েছে দেশটি। সরকারের অর্থনীতির পুনর্গঠন নীতি অ্যাবেনোমিক্সের কারণে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশটির অর্থনীতি। বাড়ছে ভোক্তা খরচ এবং বিনিয়োগের হারও। তবে এখনো আরও অনেক পদক্ষেপ নিতে হবে ব্যাংক অব জাপানের। বিশ্ব অর্থনীতির মন্দার জন্য 2016 সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীর গতি আসবে। বিশেষ করে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে, এমনই পূর্বাভাস দিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও পুনর্গঠন কমিশনের প্রধান জু শাওশি। বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের কার্যক্রমের ঝুঁকি, অবকাঠামো খাতে ধীর গতির কারণে 2016 সালে দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে উৎপাদন খাতের কার্যক্রম কমলেও চীনে বেকারত্বের হার বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেও মনে করেন তিনি। তবে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে চীন সরকার কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গেল ফেব্রুয়ারিতে 25% বেশি রপ্তানি কমেছে চীনের, যা গেল 7 বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর এ সময় আমদানি কমেছে 13.8%। এমন অবস্থায় 25 বছরের মধ্যে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধিতে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। এতে করে খুব শিগগিরই চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাতে পারে দেশটির সরকার। ব্যাংক অব চায়নার সবশেষ তথ্য অনুযায়ী 2016 সালে চীনের প্রবৃদ্ধি হতে পারে 6.8%। 2009 সালের মে মাসের পর থেকে অর্থনীতিতে এখন সবচেয়ে খারাপ সময় যাচ্ছে চীনের। প্রবৃদ্ধি বাড়াতে 2014 সালের নভেম্বর থেকে এখনো পর্যন্ত 6 দফায় ব্যাংক ঋণের সুদের হার কমিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। ব্যয় কমাতে এবারে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। ইঞ্জিন থেকে অতিরিক্ত কার্বন নিঃসরণ জটিলতায় যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে জার্মানি প্রতিষ্ঠানটি। আর সে কারণেই কর্মী ছাঁটাই করা হতে পারে বলে ফক্সওয়াগনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে আভাস দিয়েছেন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। ইতোমধ্যেই ফক্সওয়াগনকে $4,600 কোটি জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। পাশাপাশি ত্রুটিযুক্ত 6 লাখ ডিজেল ইঞ্জিন চালিত গাড়িও মেরামত করতে হবে এই প্রতিষ্ঠানটিকে। বিশ্বের বিভিন্ন স্থানে 120টি কারখানায় প্রায় 6 লাখ কর্মী রয়েছে ফক্সওয়াগনের। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। কার্গো বিমান পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় ইউরোপের সবজি বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞা প্রত্যাহারে চেষ্টা করছে সরকার, জানালেন মন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা দুর্বলতায় অর্থ চুরির ঘটনা ঘটতে পারে, আশঙ্কা অর্থনৈতিক বিশ্লেষকদের। উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের। কাজ শুরুর 3 বছর পরেও রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় ক্রেতারা অনেকেই তুলে নিয়েছেন অর্থ। চলতি বছর থেকে বরাদ্দ শুরু হবে জানালো কর্তৃপক্ষ। এবং পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় কমেছে ব্রিটেন থেকে দেশে অর্থ পাঠানোর হার, অনিশ্চয়তা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।